দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টর অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেই সব কিছুর তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় মৌসুমি জ্বর, এবং আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন ডাক্তার রবিউল আলম, সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নম্বরে। ডাক্তার রবিউল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর অন কলে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আজ আমরা কথা বলবো হচ্ছে মৌসুমি জ্বর নিয়ে। বাংলাদেশে যেন একটা মহামারী চলছে, বা একটা নীরব মহামারী চলছে বলতে পারি। সকলের যাকেই জিজ্ঞেস করি সবাই বলছে যে আসলে জ্বরের মধ্যে দিয়ে সবাই যাচ্ছেন কম বেশি। তো এই যে এরকম একটা পরিস্থিতি হঠাৎ করে কেন শুরু হয়ে গেল? এটা আসলে হঠাৎ করে না, প্রতি বছরেই যখন সিজন চেঞ্জ হয় এরকম জ্বরের প্রকোপটা দেখা যায়। আমাদের বিশেষত এই সময়ে ডেঙ্গু, চিকুনগুনিয়া যেমন বাড়ে, একই সাথে আমাদের সিজনাল ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু গুলো বাড়তে থাকে। ঋতু পরিবর্তনের সাথে আসলে এটা সম্পর্কিত। বছরের এই সময়টাতে প্রতি বছরই এরকম আমরা বিভিন্ন রকম জ্বরে আক্রান্ত রোগী পেয়ে থাকি। যেমনটা আপনি বলছিলেন যে প্রতি বছরই কিন্তু হচ্ছে এই সময়টাতে আমরা জ্বরে আক্রান্ত রোগী পেয়ে থাকি। আমি একটা পরিসংখ্যান বলতে চাচ্ছি যে চলতি বছরে জুলাই মাসে দেশের 19টি হাসপাতালে জ্বর নিয়ে আসা 2455 জন রোগীর মধ্যে শনাক্ত হয়েছে প্রায় 60% যারা ছিল তাদের প্রত্যেকেরই ইনফ্লুয়েঞ্জা শনাক্ত হয়েছে। তো এবং 2007 সালের পর এটি হচ্ছে সর্বোচ্চ শনাক্তের হার। তাহলে কেন 2007 সালের পর আবারও 2025 সালে এসে ইনফ্লুয়েঞ্জা এত বেশি হারে বেড়ে যাচ্ছে? আসলে ইনফ্লুয়েঞ্জা সার্ভিলেন্স একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি যদি দেখেন তাহলে মাঝখানের বছরগুলোতে ইনফ্লুয়েঞ্জা অনেক বেশি যে কমে গিয়েছিল তা না। প্রতি বছরই দেখা যায় যে আমাদের বিভিন্ন রকম ভাইরাসের আক্রমণ যখন হয়, কোনো বছর একটা ভাইরাস আক্রান্ত রোগের প্রকোপটা বেড়ে যায়। যেমন 2020-21 সালের দিকে তাকালে আমরা দেখব যে তখন কোভিড যখন অনেক বেশি ছিল, অন্য ভাইরাস জ্বরগুলো একটু কম ছিল। পরবর্তী বছর দেখা গেছে ডেঙ্গু আপচার্জ হয়েছে, আমাদের ডেঙ্গুর আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এবছর যেমন চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়েছে, ইনফ্লুয়েঞ্জা হারও মোটামুটি বেড়েছে। তো এবছর হয়তো এই দুটো রোগের প্রকোপটা আমরা বেশি দেখতে পাচ্ছি আর কি। মাঝখানে আসলে ইনফ্লুয়েঞ্জা ছিল, এমন না যে ছিল না। ইনফ্লুয়েঞ্জা সবসময় ছিল, কিন্তু একটা মৌসুমের ব্যাপার আছে এখানে, তো তখন হচ্ছে আসলে এটা বৃদ্ধি পেয়ে থাকে। যদি হচ্ছে কারো ইনফ্লুয়েঞ্জা হয়ে থাকে বা ইনফ্লুয়েঞ্জা রোগী যারা রয়েছে তাদের আসলে চিকিৎসাটা তাহলে কি দেওয়া যায়? ইনফ্লুয়েঞ্জা আসলে এক ধরনের ভাইরাস জনিত শ্বাসতন্ত্রের প্রদাহ হয়, এখানে ইনফেকশন বলতে পারি আমরা এটাকে। ইনফ্লুয়েঞ্জা যখন আক্রান্ত হয় তা সাধারণ সর্দি জ্বরের সাথে যদি আমরা আলাদা করতে চাই তাহলে ওদের কাশি বা শ্বাসকষ্ট, জ্বর এই সমস্ত লক্ষণগুলো থাকে। আমরা সাধারণত তাদেরকে কোনো ধরনের অ্যান্টিভাইরাল বা অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা দেই না। তাদের ক্ষেত্রে আমরা যেমন যাদের জ্বর থাকে তাদের জন্য জ্বরের জন্য আমরা প্যারাসিটামল খেতে বলি। যদি তার দেখা যায় যে সর্দি কাশি হচ্ছে, এটার জন্য আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধগুলো খেতে বলি। এবং আমরা যেটা গুরুত্ব দেই বেসিক্যালি তাদেরকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা, যেন তাদের কোনো জটিলতা দেখা গেলে দ্রুত তারা হাসপাতালে যেতে পারে। আচ্ছা, ইনফ্লুয়েঞ্জার মধ্যে জটিলতা যেহেতু বললেন, তাহলে কি জটিলতা দেখা দিতে পারে? ইনফ্লুয়েঞ্জার জটিলতাগুলোর মধ্যে যেমন আমরা ব্যাকটেরিয়া দিয়ে যেরকম নিউমোনিয়া হতে পারে, ইনফ্লুয়েঞ্জা দিয়েও এরকম নিউমোনিয়া হতে পারে। নিউমোনিয়া আমাদের কাছে পরিচিত শব্দ। শ্বাসতন্ত্রের ইনফেকশন যখন হয় তখন বিশেষত যারা একটু ঝুঁকিপূর্ণ জনগণ, যেমন ছোট বাচ্চা বা বয়স্ক রোগী বা আমাদের গর্ভবতী মহিলারা, তাদের মধ্যে এই ইনফ্লুয়েঞ্জা আমাদের সিস্টেমিক ইনফেকশন করার ঝুঁকি থাকে, আমরা যেটাকে সিস্টেমিক ইনফেকশন বলি। এই রোগীগুলোর হঠাৎ করে দেখা যায় প্রেশার কমে যেতে পারে বা তাদের শ্বাস-প্রশ্বাসের সমস্যা হতে পারে, যেটার জন্য হয়তো তাদের কৃত্রিম শ্বাস-প্রশ্বাসও দেওয়া লাগতে পারে। এই সমস্ত কন্ডিশনগুলো যদি দেখা দেয়, রোগীর কাছে যদি শ্বাসকষ্ট মনে হয়, তাহলে তাদেরকে আমরা হাসপাতালে ভর্তি করাই এবং তাদের যে লক্ষণ সেই অনুযায়ী আমরা তাদেরকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা ডাক্তার রবিউল আলম, লক্ষণের কথা যেহেতু বললেন, তাহলে ইনফ্লুয়েঞ্জার লক্ষণগুলো একটু জেনে নেই। ইনফ্লুয়েঞ্জার লক্ষণগুলো তাহলে কি হতে পারে? ইনফ্লুয়েঞ্জার লক্ষণ মোটা দাগে যদি বলতে চাই তাহলে রোগীদের জ্বর থাকবে, জ্বরের সাথে আমাদের সর্দি কাশি থাকতে পারে, নাক দিয়ে পানি পড়তে পারে এবং একটু যদি গভীরে যায় তাহলে তাদের শ্বাসকষ্ট থাকার সম্ভাবনা আছে যদি কমপ্লিকেটেড হয় আর কি।
আচ্ছা। সাধারণত এগুলোই যখন আরো বেশি ইনফেকশন হয় তখন আমাদের বিভিন্ন অঙ্গ ইনভলভ করতে পারে, লিভার, কিডনি, তখন মাল্টি অর্গান ফেলিউরের ফিচার গুলো আসতে পারে। আচ্ছা, তবে ইনফ্লুয়েঞ্জার সাধারণত কি কোনো শ্বাসতন্ত্রের রকম প্রদাহ নিয়ে আসে। আচ্ছা, ইনফ্লুয়েঞ্জার কি কোনো রকম ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন আছে কিনা? ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নেওয়াটা আসলে খুবই জরুরি। যারা বিশেষত ঝুঁকিপূর্ণ জনগণ যাদের কথা বললাম, তাদের জন্য ভ্যাকসিন নেওয়াটা অবশ্যই দরকার। প্রত্যেকেই চাইলে নিতে পারে। ৬ মাস বয়স থেকে শুরু করে যেকোনো বয়সী মানুষজন প্রতি বছর একবার ভ্যাকসিন নিতে পারেন। এবং এটার ভ্যাকসিন এভেইলেবল, তবে এটা প্রতি বছরই একবার করে নিতে হয়। আচ্ছা, আমি এই বিষয়ে আরো আলোচনা করব। সময় হয়েছে একটি বিরতি, তারপর ফিরছি আপনার কাছে। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আমরা কথা বলছি মৌসুমী জ্বর নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার রবিউল আলম। জি ডাক্তার রবিউল আলম, আমরা কথা বলছিলাম ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিয়ে। তাহলে ভ্যাকসিনটা নেবার নিয়মটা কি, বা কোথায় গেলে সাধারণ জনগণ এই ভ্যাকসিনটা পেতে পারেন? ভ্যাকসিন নেওয়ার যে একটা সাধারণ নিয়ম, প্রতি বছর একবার করে নেওয়া যায়। সাধারণত আমাদের এখনো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমাদের জাতীয় যেটি সরকারি ভ্যাকসিন প্রদানকারী সিস্টেম বা ইপিআই, এটার মধ্যে অন্তর্ভুক্ত না। যে সমস্ত প্রাইভেট ভ্যাকসিনেশন সেন্টারে ভ্যাকসিনগুলো দেওয়া হয়, সেখানে এই ভ্যাকসিন পাওয়া যায়। এটা ১ সিসি মতো মাংসে নিতে হয় এবং প্রতি বছর একবার করে নিতে হয়। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি যে এখন বর্তমানে যে জ্বরটা হচ্ছে, মোটামুটি সবারই কিন্তু একটা কমপ্লেন যে এই জ্বর হওয়ার পরে শরীরের হাড়ে ব্যথা বেড়ে গিয়েছে বা জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে। তো এটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আমরা দেখছি যে এই ব্যথাটা রয়ে যাচ্ছে। এটার কারণ আসলে কি? ব্যথার সাথে যে জ্বরগুলো হচ্ছে, সাধারণত ২ ধরনের জ্বর আমরা ব্যথা সহ, র‍্যাশ সহ পাই। একটা ডেঙ্গু ফিভার, আরেকটা হলো চিকুনগুনিয়া। তবে সবচেয়ে বেশি ব্যথা নিয়ে যে জ্বরগুলো আসছে, চিকুনগুনিয়ার জন্য এগুলো হচ্ছে। এবং ডেঙ্গুর সাথে এটার বেসিক পার্থক্য হলো, ডেঙ্গুটা যখন সেরে যায়, তখন এটা মোটামুটি ধরে নেওয়া যায় যে মোটামুটি পুরোটাই সেরে যায়। চিকুনগুনিয়ার একটা সমস্যা হলো, ওটা খুব বেশি কমপ্লিকেশন তৈরি করে না বা মৃত্যুর আশঙ্কা তৈরি করে না। কিন্তু এটার ব্যথাটা আমাদের জয়েন্টগুলাতে, আমাদের যে গিরাগুলা থাকে, এগুলাতে আক্রমণ করে এবং পরবর্তীতে লম্বা সময় পর্যন্ত একটা বড় পার্সেন্টেজ এটা থেকে যেতে পারে। ধরেন ১০০ জন রোগীর মধ্যে প্রায় ২৫ থেকে ৩০ জন রোগীর ক্ষেত্রেই একটু দীর্ঘমেয়াদী ৩ মাস বা ৬ মাস পর্যন্ত তাদের এই গিঁটগুলোর প্রদাহটা থেকে যেতে পারে। তো এজন্যই যারা বেসিক্যালি অনেক বেশি ব্যথা নিয়ে এখন আমাদের কাছে আসছেন, আমরা পরীক্ষা করলে দেখছি ওনাদের ক্ষেত্রে চিকুনগুনিয়া পজিটিভ আসছে। এটা চিকুনগুনিয়ার জন্য আসলে বেসিক্যালি হচ্ছে। অর্থাৎ এটা চিকুনগুনিয়ার একটা লক্ষণ, চিকুনগুনিয়া জ্বরের জন্য আসলে এটা হচ্ছে। তো চিকুনগুনিয়া জ্বরের যে এই যে দীর্ঘমেয়াদী একটা জয়েন্টে ব্যথা বা শরীরের ব্যথা, তো এটার জন্য কোনো ওষুধ বা কোনো চিকিৎসা আছে কিনা, যাতে এই সময়টা এত দীর্ঘমেয়াদী না হয়ে একটু কম সময়ের জন্য বা খুব দ্রুত সেরে ওঠা যায়? আচ্ছা, প্রথম কথা হলো কাদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী হবে এটা প্রথম থেকে বোঝার কোনো সুযোগ নেই। কোনো প্রেডিক্টর দিয়ে আমরা এখনো বলতে পারি না যে এই রোগীটার ক্ষেত্রে এটা দীর্ঘমেয়াদী হবে, এই রোগীর ক্ষেত্রে এটা ৭ দিনের মধ্যে সেরে যাবে। প্রথম সপ্তাহে আমরা যে কাজটা করি, ওনাদের ক্ষেত্রে আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে বলি ব্যথার জন্য। খুব বেশি তীব্র ব্যথা হলে ওখানে ঠান্ডা সেঁক দিতে বলি। পরবর্তীতে যদি দেখা যায় যে তাদের সপ্তাহান্তে বা ২ সপ্তাহ পরেও তাদের ব্যথা থেকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা কিছু ব্যথানাশক ওষুধ প্রেসক্রাইব করি সাধারণত। তাদের ক্ষেত্রে যেমন ডেঙ্গুতে যেমন ব্যথানাশক কোনো ওষুধই দেওয়া যায় না, চিকুনগুনিয়াতে ব্যথানাশক ওষুধ দেওয়া যায়। এবং দীর্ঘমেয়াদে যাদের চিকুনগুনিয়ার পরে যে আর্থ্রাইটিস আমরা বলি, পোস্ট ভাইরাল আর্থ্রাইটিস যাদের থাকে, তাদের ক্ষেত্রে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রেসক্রিপশন ডিএমআরডি প্রেসক্রাইব করার সুযোগ আছে, আমাদের গাইডলাইন সেটা পারমিট করে। কিন্তু আমার পরামর্শ হবে রোগীদের জন্য, যেটা আপনার কাছে যদি আপনি সন্দেহ করেন যে আপনার ব্যথা সহ জ্বর আসছে এবং আপনি সন্দেহ করেন যেটা চিকুনগুনিয়া হতে পারে, একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আগে নিশ্চিত হন যে এটা চিকুনগুনিয়া নাকি ডেঙ্গি। কারণ ডেঙ্গি এবং চিকুনগুনিয়ার লক্ষণগুলো অনেকটুকুই একই রকম হয়। এবং ডেঙ্গির ক্ষেত্রে যদি কেউ প্যারাসিটামলের পরিবর্তে কোনো ব্যথানাশক ওষুধ খেয়ে থাকে, তাইলে এটা তার জন্য অত্যন্ত মারাত্মক হতে পারে। নিশ্চিত না হয়ে শুধুমাত্র লক্ষণের উপর ভিত্তি করে ব্যথানাশক ওষুধ খাওয়াটা ঠিক হবে না, এবং প্রথম সপ্তাহে অবশ্যই প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে চিকিৎসা করাটাই ভালো। আচ্ছা, চিকুনগুনিয়া যদি আক্রান্ত হয়ে থাকে বা জ্বরের কততম দিনে গিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করলে চিকুনগুনিয়া আক্রান্ত আছে কিনা এটা বোঝা যাবে? আচ্ছা, চিকুনগুনিয়া পরীক্ষার ক্ষেত্রে আমাদের দেশে এই পর্যন্ত ২ ধরনের পরীক্ষা প্রচলিত আছে। একটাকে আমরা বলি অ্যান্টি চিকুনগুনিয়া অ্যান্টিবডি, আর একটা হলো চিকুনগুনিয়া পিসিআর। চিকুনগুনিয়ার সাথে আরো কয়েকটা জীবাণু এখানে দেখা হয়। পিসিআর পরীক্ষাটা জ্বরের প্রথম দিন থেকেই করা যায় এবং পজিটিভ আসতে পারে। এটা একটু ব্যয়বহুল পরীক্ষা, প্রায় ৪,৫০০ থেকে ৫,০০০ টাকা লাগে। আর অ্যান্টিবডি টেস্টের ক্ষেত্রে মিনিমাম ৭ থেকে ১০ দিন পার না হলে আমাদের শরীরে অ্যান্টিবডিটা তৈরি হয় না। সেই ক্ষেত্রে কেউ যদি চিকুনগুনিয়া অ্যান্টিবডি টেস্ট করে চিকুনগুনিয়া ডায়াগনোসিস করতে চান, তাদের ক্ষেত্রে আমাদের পরামর্শ হবে আপনি ৭ থেকে ১০ দিনের আগে এই পরীক্ষা করবেন না।
কারণ আগে যদি করা হয় এবং এটা নেগেটিভ আসে, তার একটা ধারণা হতে পারে যে এই রোগীর চিকুনগুনিয়া হয়নি। যার কারণে পরবর্তীতে একটা জটিলতা তৈরি হতে পারে। আচ্ছা, অর্থাৎ সেই ক্ষেত্রে একটু সময় নিয়ে তারপর আমরা হচ্ছে এই বিষয়টা শনাক্ত করা সম্ভব। আচ্ছা, চিকুনগুনিয়া যদি হয়ে থাকে সেক্ষেত্রে তাদের খাদ্যাভ্যাস কি হতে পারে? যে রোগীরা হচ্ছে চিকুনগুনিয়া বা মৌসুমী জ্বর আক্রান্ত আছেন, তাদের খাদ্যাভ্যাসে কি তারা যোগ করবেন? চিকুনগুনিয়ার ক্ষেত্রে আসলে আমাদের প্রথম পরামর্শ হলো যে তাদের ব্যথা কমানোটাই মূল ইস্যু। কারণ হলো যে চিকুনগুনিয়া থেকে আমাদের মাল্টি অর্গান ফেলিউর বা ডেঙ্গুতে যেরকম কমপ্লিকেশন হয় সেগুলো হওয়ার সম্ভাবনা কম। একেবারে সম্ভাবনা নেই তা না, সম্ভাবনা কম। সেই ক্ষেত্রে তাদের ব্যথা কমানোর জন্য আমরা যেটা বলেছিলাম যে প্রথম সপ্তাহে প্যারাসিটামল, তাতে যদি না কমে আমরা নিশ্চিত যদি হয়ে যেতে চিকুনগুনিয়া, সেক্ষেত্রে আমরা ব্যথানাশক ওষুধ দিতে পারি। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি গর্ভবতী মায়েদের কথা বা গর্ভবতী নারী যারা রয়েছেন তারা যদি হচ্ছে কোনো কারণে ইনফ্লুয়েঞ্জা বা চিকুনগুনিয়া অথবা ডেঙ্গুতে যদি আক্রান্ত হয়ে থাকেন, যেহেতু তারা সাধারণভাবে যে ওষুধগুলো খাওয়া যায় সেটা খেতে পারবেন না, সেক্ষেত্রে হচ্ছে তাদের চিকিৎসাটা আপনারা কিভাবে দিয়ে থাকেন? ডেঙ্গু যদি আক্রান্ত হয়ে থাকে গর্ভবতী নারীদের, তাদের জন্য এটা আমরা ঝুঁকিপূর্ণ বলি এই কারণে যে ডেঙ্গুতে জটিলতা হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় প্রেগন্যান্সিতে। চিকুনগুনিয়াতে সমস্যা হলো চিকুনগুনিয়াতে আমরা অন্য রোগীর ক্ষেত্রে যেমন ব্যথার ওষুধ দিতে পারি, প্রেগন্যান্সির জন্য কিন্তু আমরা প্রেগন্যান্সিতে সাধারণত ব্যথার ওষুধ দিতে পারি না। বিশেষত যদি ফার্স্ট ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টার প্রথম ৩ মাসে বা শেষ ৩ মাসে হয়, তাহলে সেক্ষেত্রে ব্যথার ওষুধ দেওয়ার খুব বেশি সুযোগ নেই। সেক্ষেত্রে তাদেরকে প্যারাসিটামল দিয়েই চিকিৎসাটা আসলে করতে হবে। যদি একেবারেই অসহনীয় ব্যথা হয় এবং যদি বিশেষজ্ঞ চিকিৎসকজন মনে করেন যে তার ব্যথা কমানোটা অত্যন্ত জরুরি, সেক্ষেত্রে আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ দিতে পারি অ্যাকর্ডিং টু গাইডলাইন। আচ্ছা ডাক্তার রবিউল আলম, আমাদের আরও প্রশ্ন রয়েছে, তবে সময় হয়েছে আরেকটি বিরতির, তারপর ফিরছি আপনার কাছে। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আমরা কথা বলছি মৌসুমী জ্বর নিয়ে এবং এই বিষয়ে কথা বলবার জন্য অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার রবিউল আলম। জি ডাক্তার রবিউল আলম, এই মুহূর্তে যেখানে হচ্ছে জ্বরের একটা মহামারী আকার ধারণ করেছে, তারপরে স্কুল কলেজগুলো খোলা রয়েছে এবং বাচ্চাদের যেতেই হচ্ছে স্কুল কলেজগুলোতে, তো যে বাচ্চাগুলো আসলে আক্রান্ত হয়েছে তারাও কিন্তু হচ্ছে কিছুদিন পর থেকে তাদের পড়াশোনার জন্য বা ভবিষ্যতের জন্য হচ্ছে স্কুলে যাচ্ছে, বাবা মারা স্কুলে পাঠাচ্ছে, তো অন্যান্য যে বাচ্চাগুলো রয়েছে যারা এখন পর্যন্ত আক্রান্ত হয়নি, তারা কি ঝুঁকির মধ্যে রয়েছেন? আসলে আমাদের পাবলিক হেলথ কনসার্ন যখন বলি, একটা জনগোষ্ঠীর 10% উপরে যখন আক্রান্ত হয়, মানে স্কুল কলেজ বন্ধ করার ইস্যুটা যদি আসে, তাহলে দেখতে হবে যে ওই স্কুল কলেজে টোটাল সংখ্যার 10%-এর বেশি বাচ্চা আক্রান্ত হচ্ছে কিনা, এটা ১ নাম্বার। ২ নাম্বার হলো চিকুনগুনিয়া বা ডেঙ্গুর যেই রোগগুলোর কথা আমরা বলছি, এগুলো সাধারণত মশাবাহিত। একজন মানুষের কাছ থেকে আরেকজনের সরাসরি কোভিডের মতো ট্রান্সমিশন হয় না। ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে যদিও কিছুটা হয়, কিন্তু ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার ক্ষেত্রে এই ধরনের ট্রান্সমিশন হয় না। সেই কারণে আসলে স্কুল বন্ধ করার মতো কোনো ইস্যু এখানে তৈরি হয় না। কিন্তু যে বাচ্চাগুলো অসুস্থ হচ্ছে তাদের আসলে অসুস্থতাজনিত কারণে তাদের হয়তো স্কুল ড্রেসগুলো নষ্ট হচ্ছে। আমাদের অনুরোধ থাকবে স্কুল কর্তৃপক্ষের কাছে, অনেকগুলো স্কুলে এখন পরীক্ষা চলছে। কোনো বাচ্চা যদি অসুস্থ হওয়ার কারণে পরীক্ষা দিতে না পারে, তাদের জন্য যদি পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয় সেটা ভালো। আর ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত বাচ্চা যদি ক্লাসে থাকে, আমাদের পরামর্শ থাকবে তাদের এই আক্রান্ত দিনগুলোতে যদি তারা ক্লাসে না যায়, এটা বাকিদের জন্য উপকার আসে। এবং যদি ক্লাসে যায়ও তাদের সেক্ষেত্রে অবশ্যই মাস্ক পরিধান করা উচিত, তাদের একটা নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত এবং নিয়মিত স্বাস্থ্যবিধি আমাদের মেনে চলতে হবে। এখন পর্যন্ত আমরা দেখেছি কোভিডের সময় আমরা যেভাবে স্বাস্থ্যবিধি মেনে চলেছিলাম, ঠিক ওই সময়টুকু কিন্তু এখনো আছে, এখনো হচ্ছে কোভিডের দাপট কিন্তু যায়নি। আপনার কাছে সেটাই জানতে চাচ্ছিলাম যে করোনার কি অবস্থা, করোনার যে আক্রান্তের সংখ্যা সেটি কি অবস্থা রয়েছে, বা হাসপাতালগুলোতে কোভিড রোগী কেমন রয়েছে? কোভিড বেডে ভর্তিযোগ্য রোগী খুব বেশি নেই, কিন্তু করোনা রোগে আক্রান্ত হচ্ছে লোকজন। করোনার আগে যে তীব্রতা ছিল, করোনা আক্রান্ত রোগীদের যে তীব্র রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা ছিল, সেটা কিছুটা কমে এসেছে, কিন্তু কোভিড আক্রমণ বন্ধ নেই। কোভিড মৃদু আকারের আক্রমণ হচ্ছে এবং কোভিডের আক্রান্ত রোগী আমরা পাচ্ছি। তাদের হয়তো আউটডোরে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া যাচ্ছে, কিন্তু এই রোগীগুলোকে আলাদা করে রাখা বা বাসায় আইসোলেশনে থাকা এটা জরুরি, কারণ তাদের এই করোনা কিন্তু র্যাপিডলি ছড়াতে পারে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে একটু করে জানতে চাই যে যারা এখন পর্যন্ত আক্রান্ত হননি তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে, তারা তাদের জীবনযাপনটা কিভাবে এই মৌসুমী জ্বরের থেকে হচ্ছে নিজেকে পরিত্রাণ করবার জন্য কি প্রস্তুতি তারা নেবেন? আমাদের এবারের মৌসুমী জ্বরের সবচেয়ে বড় জিনিসটাই হলো এডিস মশাবাহিত রোগগুলো, যেমন আরবোভাইরাসের মধ্যে আমাদের ডেঙ্গি এবং চিকুনগুনিয়া। আমার পরামর্শ থাকবে সবার প্রতি যেন আমার বাসার আশেপাশে যে ঝোপঝাড় থাকে বা আমার বাসায় যদি টব থাকে,
তাহলে আমরা যেন এগুলো পরিষ্কার রাখি এবং এখানে যেন পানি জমতে না দেই। বাসার ঝোপঝাড়গুলো পরিষ্কার করলে মশার উৎপাদন ক্ষেত্র যদি আমরা নষ্ট করতে পারি, তাইলে পরে এই এডিস মশা বাহিত রোগগুলো কমে আসবে অনেকটুকুই। এবং বাসায় স্বাস্থ্যবিধি মেনে চলা, যেমন আক্রান্ত রোগী যদি বাসায় কেউ থাকে, তাইলে তার তো অবশ্যই বাকিদেরও নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলা, যেগুলো বলছিলেন, হাত ধোয়া, ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এগুলো অত্যন্ত জরুরি। এবং কেউ যদি আক্রান্ত হয়, তাহলে শুরুতেই তার প্রতি অ্যাটেনশন দেওয়া, এটা অত্যন্ত জরুরি। আচ্ছা, পরিবারের যে সদস্যরা আক্রান্ত হচ্ছেন তাদের জন্য আসলে খাদ্যাভ্যাসে আমরা কি যোগ করতে পারি যাতে তাদের ইমিউন সিস্টেমটা আরেকটু বৃদ্ধি পেতে পারে বা রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বাড়তে পারে? প্রথমে হলো প্রচুর পরিমাণে পানি খাওয়া উচিত, কারণ দুটো রোগেই রিহাইড্রেশন হয়। এরপরে আমাদের খাদ্যাভ্যাসে যদি আমরা নিয়মিত আমাদের যে দেশীয় ফলমূল আছে এগুলো আমরা যোগ করতে পারি, তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা বাড়ে। যেহেতু আমাদের ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করার মতো কোনো কার্যকর অ্যান্টিভাইরাল নেই, সেই ক্ষেত্রে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা সুষম খাদ্য সবার জন্য নিশ্চিত করার চেষ্টা করব এবং ফলমূল যেন আমার খাদ্যাভ্যাসে থাকে এবং আমরা নিয়মিত যেন শরীরচর্চা করে আমাদের শরীরটা ফিট রাখতে পারি। তাহলে আমাদের স্বাস্থ্য প্রতিরোধী হয়ে উঠবে, আমাদের এই জীবাণু প্রতিরোধী স্বাস্থ্য গড়ে তুলতে পারব। সর্বশেষ আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি প্যারাসিটামল নিয়ে। যখন জ্বর হয়ে থাকে ঠিক কতক্ষণ পর পর প্যারাসিটামল খাওয়া উচিত? প্যারাসিটামলটা আসলে অ্যাকর্ডিং টু বডি ওয়েট, আমাদের শরীরের ওজন অনুযায়ী আমরা সর্বোচ্চ 24 ঘন্টায় কতটুকু দিতে পারবো তার একটা হিসাব আছে। আমি যদি 70 কেজি ওজনের একজন মানুষ ধরি, তাহলে তার ক্ষেত্রে 3 গ্রাম পর্যন্ত, মানে 500 মিলিগ্রামের ট্যাবলেট 6টা পর্যন্ত সে 24 ঘন্টায় খেতে পারবে। সেটা যদি সে ট্যাবলেট খায় বা সাপোজিটরিতে যাই দেখ না কেন, 24 ঘন্টায় সে সর্বোচ্চ 3 গ্রাম নিতে পারবে। তো এখন যদি দেখা যায় যে আমি একবার ট্যাবলেট খাওয়ালাম, ট্যাবলেট খাওয়ানোর পরে 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে জ্বর চলে আসলো, তাইলে আমি আবার সাথে সাথে ট্যাবলেট খাওয়ানোর দরকার নেই। আমি স্পঞ্জিং করতে পারি বা ফ্যানিং করতে পারি, অন্য কোনোভাবে জ্বর কমানোর চেষ্টা করব। মিনিমাম 4 থেকে 6 ঘন্টার মধ্যে আমি দ্বিতীয়বার তাকে প্যারাসিটামলটা আসলে দিব না, কারণ প্যারাসিটামল অনেক বেশি নিলে প্যারাসিটামল নিজেই লিভারের ক্ষতি করতে পারে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার রবিউল আলম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সাথে আলোচনা করবার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল ডক্টরস অন কলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।